দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। দর্শক আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা এবং আজ আমাদের আলোচনার বিষয় রোজায় নারীর দীর্ঘমেয়াদী রোগে করণীয়। এ বিষয়ে আজ আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার শামসাদ জাহান শেলী, ল্যাপ্রোস্কোপিক ও হিস্টেরোস্কোপিক সার্জন, বিভাগীয় প্রধান ও চিফ কনসালটেন্ট, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য আপনারা ফোন করতে পারেন 982405 নাম্বারে। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। ধন্যবাদ। 2026 সালে এসেও নারীর শারীরবৃত্তীয় রোগ নিয়ে কথা বলতে আমরা এখনো সংকোচ বোধ করি, অথচ এই বিষয়ে একটু কথা বলতে গেলে কিন্তু নারীর যে রোগগুলো রয়েছে তার চিকিৎসা সম্ভব এবং নারীর যে জীবনের ঝুঁকিগুলো রয়েছে তা কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব। তাই আজকের আলোচনার বিষয় আমরা রেখেছি রোজায় নারীর দীর্ঘমেয়াদী রোগ যেগুলো তার ব্যবস্থাপনা, এবং নিশ্চয়ই এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা আজ অনেক কিছুই জানতে পারবো। প্রথমে একটু আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে দীর্ঘদিন ধরে যে অতিরিক্ত রক্তক্ষরণে ভুগছেন যারা, বিশেষ করে পিরিয়ডের সময়, তো এরকম স্বাভাবিক একটা ঘটনা যে অনেক বেশি রক্তক্ষরণ হচ্ছে, সেটি আসলে কিভাবে কেন হয়ে থাকে এবং রোজার সময়টাতে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে যারা এই রোগে ভুগছেন তাদের জন্য? ধন্যবাদ আপনাকে। সাধারণত আমাদের দেশের মেয়েরা, মায়েরা লজ্জাবতী, বলতে চান না। অনেক দূর এগিয়ে যাওয়ার পরে রোগটা তারপরে বলা হয় যখন আর টলারেট করতে পারছেন না। যেমন যদি জরায়ুতে টিউমার থেকে থাকে, ডিইউবি, অ্যাডেনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিস, পলিপ, এগুলো কিন্তু ইজিলি চিকিৎসা সম্ভব, যে আগে থেকে যদি হতো আর এই সমস্যা হতো না। কারণ এই রোগে ভুগতে ভুগতে যখন একদম রক্তশূন্যতায় চলে আসে, অনেক শরীর খারাপ হয়ে যায়, তখনই কিন্তু আমাদের মায়েরা আসে যে হ্যাঁ এই সমস্যা নিয়ে আসছে। এখন রোজায় যদি থাকতে চান তার আগেই, রোজার আগেই এই অ্যানিমিয়াটা, যেটা রক্তশূন্যতা বলি আমরা, রক্তশূন্যতাটাকে আগে চিকিৎসা করে ভালো হতে হবে তারপরে। কারণ রক্তশূন্যতা যদি থাকে নানা রকম ইনফেকশন হওয়ার চান্স থাকে, প্রেশার কমে যাওয়ার সম্ভাবনা থাকে, ডিহাইড্রেশন থাকে, এগুলো রোজা রাখলে আরও অ্যাগ্রাভেট করতে পারে, আরও বেশি হতে পারে। সেজন্য রোজার আগেই এই সমস্যাগুলো সমাধান করে তারপরে রোজাতে আসা উচিত। রোজা আসার আগে এই ব্যাপারটা নিয়ে একটু প্রস্তুতি নেওয়া দরকার। আবার একই রকমই প্রশ্ন বা একই রকমই সমস্যা যেটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী তলপেটে ব্যথা, এটাও কিন্তু নারীদের হচ্ছে খুব স্বাভাবিক এবং খুব সাধারণ একটা রোগ। নিশ্চয়ই যে অনেক নারী কিন্তু আপনার কাছে এসে নিশ্চয়ই এই ধরনের কমপ্লেন নিয়ে আসেন যে আমার তলপেটে পিরিয়ডের সময় অনেক বেশি ব্যথা করে, এটার কারণ আসলে কি? আবার অনেকে ভাবেন হয়তো এটাই স্বাভাবিক। তো আপনার কাছে জানতে চাই, দীর্ঘমেয়াদী তলপেটের যে ব্যথা, এটাকে সম্ভবত এন্ডোমেট্রিওসিস বলা হয় ডাক্তারি ভাষায় বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায়। এটার কারণটা কি এবং যে নারীরা এই রোগে ভুগছেন তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? ধন্যবাদ। কারণ এই রোগটা এন্ডোমেট্রিওসিস শুধুমাত্র নিচের পেটে যে ব্যথা, লোয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে পেশেন্টরা, শুধুমাত্র এন্ডোমেট্রিওসিস না, অ্যাডেনোমায়োসিস হতে পারে, পিআইডি যেটাকে আমরা বলি পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, সেটার জন্য হতে পারে, বা অন্য কোনো কারণে প্রিভিয়াসলি যদি সার্জারি হয়ে থাকে, যদি অ্যাডিশন থাকে, অনেক কারণে ইনফেকশন থাকে, তাহলেও হতে পারে। নিচের পেটে ব্যথা কিন্তু অ্যাপেন্ডিসাইটিস হলেও হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি হয়, মূত্রনালীতে যদি ইনফেকশন হয়ে থাকে, সেটাও হতে পারে। কিন্তু যখনই যে এই ব্যথাটা তীব্র হয় অথবা যে চিকিৎসা না করা হয়, সেটার ডায়াগনোসিসটা আগে করতে হবে যে কী কারণে হচ্ছে। সাধারণত যে ইউটিআই বা এগুলো হলে তো সমস্যা থেকে থাকে, ওগুলো চিকিৎসা হয়ে যায়, অ্যান্টিবায়োটিক্স বা অন্যান্য চিকিৎসা দিয়ে হয়ে যায়। কিন্তু অ্যাডেনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিসের ব্যথাগুলা, পেইনগুলা অসহনীয় যখন হয়ে যায়, তখনই এটার চিকিৎসা অবশ্যই প্রয়োজন। সেটা যেমন চিকিৎসা আমরা মেডিকেল থেরাপি দিতে পারি, হরমোন থেরাপি দিতে পারি, তারপরে যে লাইফস্টাইল চেঞ্জ করে তারপরে করতে পারি। অ্যালকোহল, স্মোকিং এগুলা যদি কেউ সেবন করে থাকেন বা ধূমপায়ী হয়ে থাকেন, এগুলো অ্যাভয়েড করতে হবে। ওয়েট যদি বেশি থাকে ওজনটা একটু কমিয়ে নিতে হবে। ডিহাইড্রেশন যদি থাকে তাহলে ডিহাইড্রেশনটা একটু কমিয়ে নিতে হবে, পানি খেতে হবে বেশি করে। আর রোজার মধ্যে এদের সমস্যা হলো যখন দিনের বেলা পেইনটা ওঠে, সেই জন্য অ্যানালজেসিক আমরা যেটা দিয়ে থাকি, আইবুপ্রোফেন বা সিম্পল প্যারাসিটামলও হয়, বা অ্যালজেন, বোটাপেন, এসব জাতীয় মেডিসিনগুলো আমরা প্রেসক্রাইব করে থাকি কারো কারো। যদি এগুলো হয়ে থাকে, সেগুলা সাধারণত আমরা যদি কেউ রোজা রাখতে চান এই সমস্যা নিয়ে, তখন আমরা ইফতারি বা সেহরির সময় ডোজটা অ্যাডজাস্ট করে নিতে বলি, ওইভাবেই খেতে বলি। আচ্ছা ডাক্তার
শামসুজ্জামান, এখানে আরেকটা কথা আছে যে এটা তো হচ্ছে পিরিয়ডের সময় ব্যথাটা হয়, কিন্তু অনেকের তো দেখা যায় পিরিয়ড আসছে এই সময়টাতেও তলপেটে ব্যথা শুরু হয়ে যায়, অথবা পিরিয়ড চলে যাওয়ার পরও কিছুদিন তলপেটে ব্যথা থাকে। তো পিরিয়ড আসছে এই অবস্থাতে তো রোজা রাখা যায়, তখন আসলে কি করবে? তখন আসলে যে পেইন অ্যানালজেসিক, যেটা ব্যথানাশক মেডিসিনটা নিতে পারে ইফতারের আগে দিয়ে। আর পিরিয়ড আসছে তার আগে থেকে, পিরিয়ড শুরু হওয়ার আগে থেকেই আমরা অ্যানালজেসিক দিয়ে কমিয়ে দিতে পারি। আর সাধারণত পিরিয়ড হওয়ার আগে দিয়ে যেটা আসে পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, সেটার জন্য হতে পারে। এন্ডোমেট্রোসিস, অ্যাডেনোমায়োসিসও হতে পারে। আর পিরিয়ড শেষ হওয়ার পরেও অ্যাডেনোমায়োসিসে আরও পেইনটা বাড়ে। সেই জন্য যে আগে থেকে যদি আমরা ইফতারে বা সেহরির সময় বা ডোজটা অ্যাডজাস্ট করে নেই, তাকে কাউন্সেলিং করি, তীব্র ব্যথা যদি থেকে থাকে তাহলে তো রোজা রাখলেও রোজা ভাঙ্গার একটা নির্দেশনা আছে, ইসলামিক মতেও আছে। আমরা একটু আগে অনেকগুলো প্রশ্ন আপনার কাছে করেছি, এখন যে প্রশ্নটা করতে চাই যে এই ধরনের রোগগুলো, এন্ডোমেট্রিওসিস হোক বা দীর্ঘমেয়াদী তলপেটের ব্যথা বা অতিরিক্ত রক্তক্ষরণ, এই সকল রোগের জন্য যে সার্জারি করা যেতে পারে বা সার্জারি করলে যে ধরনের রোগ হচ্ছে নিরাময় সম্পূর্ণভাবে সম্ভব, এই বিষয়ে অনেকে জানেনই না। তো এই বিষয়ে একটু জানাতে চাই যে কখন আসলে আপনারা এই ধরনের রোগের জন্য সার্জারিটা করেন। যেমন এন্ডোমেট্রোসিস যদি হয়ে থাকে, এন্ডোমেট্রোসিসে আমরা সাধারণত হরমোনাল থেরাপি, মেডিকেল ম্যানেজমেন্ট, লাইফস্টাইল মডিফিকেশন, তাতেই যদি অনেক পেশেন্টই, মোস্ট অফ দ্য পেশেন্টই ভালো হয়ে যায়। কিন্তু তারপরেও যদি সিস্ট হয়ে থাকে বা মূত্রনালী বা খাদ্যনালী ইনভলভ হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে সার্জারি করতে হবে। ওভারিতে সিস্ট, বড় সিস্ট, যেটা চকলেট সিস্ট নামে পরিচিত, সেটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু সার্জারি প্রয়োজন হয়। আদারওয়াইজ মোস্ট অফ দ্য কেসেই দেখা যায় যে কনজারভেটিভ হরমোন থেরাপি বা জাস্ট অ্যানালজেসিক ব্যথানাশক মেডিসিন দিলেই হয়ে যায়। আচ্ছা, আপনি তো হচ্ছে হিস্টোরোস্কোপিক সার্জন এবং একজন ল্যাপ্রোস্কোপিক সার্জন, তো এই বিষয়ে একটু জানতে চাচ্ছি কখন আসলে ল্যাপ্রোস্কোপিকগুলো করতে হয়? ল্যাপ্রোস্কোপিক সার্জারি হলো যে পেট ফোটা করে 2-3টা ছিদ্র করে আমরা ক্যামেরা ঢুকে, ইনস্ট্রুমেন্ট ঢুকে অপারেশনটা করি। এটা ইউট্রাসের বাইরের দিকে যে টিউমারগুলো থাকে, পিএডি থাকে বা হিস্টেক্টমি, মাইমেক্টমি। অ্যানেস্থেসিয়া প্রয়োজন পড়ে? অ্যানেস্থেসিয়া, জেনারেল অ্যানেস্থেসিয়া বা লোকাল অ্যানেস্থেসিয়া ইউজ করা হয়। সাধারণত জেনারেল অ্যানেস্থেসিয়াটা প্রেফারেবল। সেই সবগুলা যেমন ওভারিতে সিস্ট, জরায়ু ফেলে দিতে হবে, তারপরে ইনফেকশন, পিআইডি, ওভারিতে জরায়ুতে টিউমার, মাইমেক্টমি যেটা করতে হয়, ফাইব্রয়েড টিউমার যে অনেক রক্তক্ষরণ হয়, সেগুলো ল্যাপারোস্কোপির মাধ্যমে করা যায়। আর হিস্টোস্কোপি হলো ইউট্রাসের ভিতরে দেখে মাইক্রোস্কোপের মাধ্যমে একটা ওই সেই রকমই মাইক্রোস্কোপ ঢুকে জরায়ুর ভিতরে ঢুকে ভিতরের যে সমস্যাগুলো, যেমন পলিপ থাকতে পারে, এন্ডোমেট্রিয়াল পলিপ, তারপরে জরায়ুর টিউমার থাকতে পারে, মায়োমা, সেটাও করা যায়। একটা সাইজ আছে, সেই সাইজের ছোট হইলেই যে হিস্টোস্কোপ দিয়ে করা সম্ভব হয়। তারপরে যেমন কেউ আইইউসিডি, কপারটি পড়লো, মিসিং হয়ে গেল, থ্রেডটা পাওয়া যাচ্ছে না, তখন এটা রিমুভ করতে যাওয়া যেতে পারে। আমি একটু জানতে চাই যে আপনাদের মেডিকেল কলেজ হাসপাতাল, আপনি তো ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে বিভাগীয় প্রধান ও চিফ কনসালটেন্ট হিসেবে আছেন প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে, সেখানে হচ্ছে এই যে ল্যাপ্রোস্কোপিক বা হিস্টোরোস্কোপিক এই ধরনের সার্জারি ব্যবস্থাপনাটা কেমন, কতটুকু আধুনিক? সাধারণত ইউনাইটেড মেডিকেল কলেজ বা কর্পোরেট হাসপাতালগুলো, বড় বড় হাসপাতালগুলোর মধ্যে তো ইউনাইটেড মেডিকেল কলেজ একটা অনেক নাম করা একটা হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটাল। এখানে অত্যাধুনিক সব রকমের ব্যবস্থাই আছে এবং এখন তো সাধারণ রোবটও চলে আসছে মেডিকেল কলেজে। আর রোবট দিয়ে আরও প্রিসাইসলি অপারেশন করলে এন্ডোস্কোপিক সার্জারিটা আরও প্রিসাইসলি করা যাবে। আশা করি আমরা ইনশাল্লাহ শুরু করব যে রোগীদের আরও ভালো করে সেবা দেওয়ার জন্য রোবট অনেক ভালো কাজে লাগবে আশা করি। অবশ্যই আপনাদেরকে সাধুবাদ জানাই সেই জন্য। এবার চলে আসছি পরবর্তী প্রশ্নতে, যে ভবিষ্যতে সন্তান নেওয়ার পরিকল্পনা আছে এমন রোগীরা রোজার সময় কিভাবে তাদের জরায়ু ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষিত রাখবেন? ভবিষ্যতে যদি তেমন কোনো সমস্যা নাই, যে অন্য সাধারণ মানুষের যেরকম সেরকমই, যে ডিহাইড্রেশনটা যেন না হয়, যদি ব্যথা থাকে ব্যথার ওষুধ খাবে। আর আমরা সাধারণত যারা ভবিষ্যতে পরিকল্পনা করে যে হ্যাঁ প্রেগনেন্সি নেবে, গর্ভাবস্থায় যাবে, তখন তাদেরকে একটা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিয়ে থাকি। ফলমূল, শাকসবজি, পানি বেশি করে খাবে, স্বাস্থ্য, ইউরিনে ইনফেকশন যেন না হয়, এগুলো খেয়াল রাখলেই যথেষ্ট। আচ্ছা, এবার চলে আসি যে অ্যানেমিক রোগী যারা, অর্থাৎ রক্তশূন্যতায় ভুগছেন যারা, তারা তো নিশ্চয়ই হচ্ছে তারা রোজা রাখতে ইচ্ছুক থাকবেন। তো যাদের এই ধরনের হরমোনজনিত সমস্যা আছে অথবা রক্তশূন্যতায় ভুগছেন, তাদের জন্য রোজার সময় বিশেষ কোনো পরামর্শ আছে কিনা আপনার? যদি রোজার আগে, আরেকটু আগেই তো বললাম যে রোজার আগে যে অ্যানিমিয়া কারেকশন করে নেওয়া ভালো। যদি কারেক্ট না করে, সব পেশেন্ট তো আমাদের সচেতন না বা রোজার মধ্যে চলে আসেন,
সেজন্য অনেক ধরনের সমস্যা হতে পারে। সেজন্য তাদের জন্য যে আয়রন রিচ ফুডগুলা, যেমন রেড মিট, শাকসবজি, এগুলা, বেদানা, এগুলা খেতে বলি আমরা। আর পানি প্রচুর পরিমাণে খেতে বলি। আর এগুলার খাওয়ার সাথে সাথে একটু ওয়েটটাও কমাতে হবে, আর আয়রন রিচ ফুডগুলোর দিকে বেশি নজর দিতে হবে। যাদের পিসিওএস আছে, আপনি একটু আগে ওয়েটের কথা বলছিলেন যে ওয়েট কমাতে হবে, তো যাদের পিসিওএস আছে এবং রোজা সময়টাতেই তো দেখা যায় যে ইফতারের আয়োজনে ভাজা পোড়া থাকে, যেহেতু বাঙালি হিসেবে আমরা ওই রকম মুখরোচক খাবার খেতে অভ্যস্ত, তো তাদের জন্য আপনি কি বলবেন যে তারা কি ভাজা পোড়া খেতে পারবেন? তারা খেতে পারবে, কিন্তু নিয়ন্ত্রিতভাবে অল্প খেতে পারবেন। কোনো ডায়েট মানে যদি শেয়ার করতে চান। ডায়েটের ইয়েটা হলো, যদি স্পাইসি ফুডগুলা, তেলে ভাজা, এগুলো একটু অ্যাভয়েড করাই ভালো। যদি পিসিওস থেকে থাকে, তার যদি সব পিসিওসের আবার সমস্যা থাকে না, যদি ওয়েট বেশি থাকে তাদেরকে তো যেই ডায়েট চার্ট দেওয়া হয় যে ওজন কমানোর জন্য, সেগুলো ফলো করতে হবে। আর পানিটা তো একটু বেশি করে খেতে হবে। পানিটা একটু বেশি করে খেতে হবে। আচ্ছা, অনেকে তো মনে করেন যে ফাইব্রয়েড বা জরায়ুর অন্যান্য যে দীর্ঘমেয়াদী রোগগুলো রয়েছে সেটার স্থায়ী কোনো সমাধান নেই, এটা আসলে সবসময় সার্জারি পরও হয়তো বা আবারও হবে, এই ধরনের চিন্তা করে থাকেন মানুষরা। তাহলে আসলে কি এরকম কোনো ধারণা যেটা মানুষরা করে থাকেন সেটা সত্য? না, এটা একটা ভুল ধারণা। সবকিছুরই মোটামুটি পৃথিবীতে সব রোগেরই চিকিৎসা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যে চিকিৎসা রোগও দিয়েছেন, চিকিৎসাও হয়। এখন কিছু কিছু হয়তো আমাদের দেশে হয় না, কিন্তু ফাইব্রয়েড বা এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমাইসিস, যেগুলো কমন রোগগুলো, এগুলো চিকিৎসা হয়। ফাইব্রয়েড যেমন টিউমারটা অপারেশন করে দিলেই হয়ে যায়, সেটা আরও ভালো পদ্ধতিতে ল্যাপারোস্কোপিক সার্জারিতে অথবা রোবোটিক সার্জারিতে করলে 6 থেকে 8 ঘন্টা 12 ঘন্টা পরেই পেশেন্ট বাড়ি চলে যেতে পারে। একটা ড্রেন দিয়ে আমরা বাড়ি পাঠিয়ে দিই। তারপরে যে কোনো এন্ডোস্কোপিক সার্জারিতেই যে সে কাজে জয়েন করতে পারে 7 দিন পরেই, তার কোনো সমস্যা হয় না, পেইন থাকে না। যেহেতু ছোট ফোঁটা করে করা হয়, পেট কাটতে হয় না, ব্লিডিংয়ের সম্ভাবনা কম থাকে, তারপরে হার্নিয়া হওয়ার সম্ভাবনা থাকে না, তা ইনফেকশন হওয়ার চান্স কমে যায়, জটিলতা কম হয়, পেশেন্ট সুস্থভাবে অনেক কম খুব দ্রুত বাড়ি ফেরা যায় এবং খুব তাড়াতাড়ি চিকিৎসাটা নেওয়া কিন্তু সম্ভব। এবার একটু জানতে চাই যে বাংলাদেশ থেকে দেখা যায় বিদেশগামী অনেক বেশি রোগী কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ হোক বা অন্যান্য দেশগুলোতে যেতে চায়, বিশেষ করে এই ধরনের কোনো সমস্যা হলে। তো অনেক রোগী ভাবেন যে উন্নত গাইনি সার্জারির জন্য যদি বিদেশ যেতে হয়, তো বর্তমানে দেশে কি আধুনিক প্রযুক্তি ও দক্ষ বিশেষজ্ঞরা যারা রয়েছেন তাদের মাধ্যমে নিরাপদ চিকিৎসা সম্ভব কিনা? অবশ্যই নিরাপদ চিকিৎসা সম্ভব এবং হচ্ছে আমাদের দেশে, শুধু রোগীদের জানার অভাব। কারণ অনেক পেশেন্টের দেখা যায় যে বাইরে যে চলে যাচ্ছে, তারা ফিরে এসে যখন ফলো আপে আসে, খুঁজে বের করে আমাদের কাছে যখন আসে, আমরা যখন বলি যে এই অপারেশন তো আমরা করি, যে এত ব্যয়বহুল চিকিৎসার তো দরকার ছিল না, আমাদের দেশে অনেক অল্প খরচে, স্বল্প খরচে আমরা করে দিতে পারতাম, তখন বলে আমরা জানতামই না। আসলে না জানার একটা কারণ সব জায়গায় আগে থেকে এন্ডোস্কোপিক সার্জারি ছিল না। এখন যেমন গভর্নমেন্ট থ্রুতে যে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে ইনস্ট্রুমেন্টগুলো আছে, ডিস্ট্রিক্ট লেভেলে আছে, ইভেন উপজেলা লেভেলও আছে, সেই জন্য আগের চেয়ে তুলনায় অনেক কম পেশেন্টই বাইরে যায়। তাছাড়া বাইরে থেকেও যে আমাদের কাছে আসে না পেশেন্ট তা না, বাইরে থেকেও আসে, আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, দুবাই থেকে অনেক পেশেন্ট আসে, সরাসরি চলে আসে, অপারেশন করে চলে যায়। বলেই জানতে হবে, জানাতে হবে। যে এই যে যারা বিশেষ করে বাংলাদেশের যে রোগীরা আছে তারা হচ্ছে বিদেশ চলে যাচ্ছে, বা অনেকে নিশ্চয়ই জানে না সেই জন্য যাচ্ছে, বাট যারা জানে যে হ্যাঁ এই ধরনের চিকিৎসা বাংলাদেশে বিদ্যমান, তারা কেন এখন পর্যন্ত হচ্ছে চিকিৎসকদের ওপর সে আস্থাটা আনতে পারেননি যে আসলে এই চিকিৎসাটা বা এই সার্জারিটা আমার দেশেই তো করা সম্ভব? সেটা আস্থাটা কেন আনতে পারে না, কিছু কিছু ক্ষেত্রে সব জায়গায় কিন্তু সব সেক্টরেই কিন্তু এরকম একটা থাকবে যে আমি বিদেশে যাচ্ছি, কিছু একটা থাকে, ভাব থাকে যে আমরা বিদেশে গিয়ে চিকিৎসা করে আসছি, এটা তো একটা থাকেই। আর অনেকের যে আস্থাটা আসলে জানতে পারলে বা জেনে নিলে যে কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, পেশেন্টদের কাছ থেকে জানলে, যদি জানা যায়, তাহলে আমার মনে হয় না যাবে বাইরে কোথাও। আগে যেমন তার জন্য ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল কি ধরনের উদ্যোগ নিচ্ছে? ইউনাইটেড হাসপাতাল তো এখন আমি যখন জয়েন করেছি, তারপরে এখন উত্তর দেখছি যে ইনস্ট্রুমেন্ট বা যে কোনো জিনিসের কোনো অভাব হচ্ছে না, ঘাটতি হচ্ছে না। পেশেন্টের সার্ভিস দেওয়ার জন্য যতটুকু সম্ভব যে তারা খরচের দিকে খেয়াল করছেন না, যে পেশেন্টের সার্ভিসটাই মেইনলি টার্গেট, যে আমরা পেশেন্টকে সার্ভিস দেব। আমাদের ব্যয়বহুল, এটাই তো ধারণা। আর ইউনাইটেড মেডিকেল কলেজ যেহেতু একটা অত্যাধুনিক একটা হাসপাতাল, তো সেখানে হচ্ছে এই ধরনের চিকিৎসা নিশ্চয়ই অনেক বেশি এক্সপেন্সিভ হবে, এই ধরনের চিন্তাই তো মানুষের মধ্যে থাকে। মানুষ করলেও এটা ভুল আমার মতে, আমি ওখানে থেকেও আমি বলছি যে হ্যাঁ ভুল। আসলে মেডিকেল কলেজ হাসপাতাল তো সেজন্য সামঞ্জস্য রেখেই, কর্পোরেট হাসপাতাল হলেও যে হেলথ কেয়ার সিস্টেমটা কর্পোরেট, কিন্তু মেডিকেল কলেজ হাসপাতাল যেহেতু যে ওইটা সামঞ্জস্য রেখেই যে চিকিৎসাটা ব্যয়বহুল কিনা সেটা
ঠিক করা হচ্ছে, অনেক কম খরচেই আসলে হচ্ছে এন্ডোস্কোপিক রোগীদের সার্জারিগুলো, থাকতেও কম হচ্ছে। যেহেতু হ্যাঁ। আচ্ছা, যে এই যে অপারেশনের পর দীর্ঘমেয়াদী সুস্থ থাকতে রোগীদের কি ধরনের ফলো আপ ও জীবনযাপনের জন্য আপনি পরামর্শ দেবেন? এখন তো প্রথমেই যে কোনো অপারেশনের পরেই তো আমরা 7 দিন পরে একটা পেশেন্টকে দেখি, তারপর 1.5 মাস পরে দেখি, তারপরে লাইফ লং এন্ডোমেট্রিওসিস অ্যাডেনোমাইসিস যদি থাকে, সাপ্রেশন ট্রিটমেন্টে যদি থাকে, 2 মাস 3 মাস অন্তর অন্তর যে ফলো আপে থাকতে হয়। এটুকু করলে হচ্ছে তাহলে হচ্ছে পরবর্তীতে আর কোনো পরবর্তীতে সমস্যা রোগটা জটিল হচ্ছে কিনা তাহলে জানা যায়, ফলো আপে থাকলে আমরা আচ্ছা। স্ক্যানিং করে দেখতে পারি। এটা তো গেল স্ক্যানিং এর কথা, যেহেতু স্ক্যানিং এর কথা চলে আসলো, যে এই যে নারীদের কিন্তু অনেক ধরনের স্ক্যানিং এর প্রয়োজন আছে প্রতি বছর। তো এই যে আমরা তো জানি যে জরায়ুর ক্যান্সার হোক, জরায়ুর অনেক ধরনের রোগ কিন্তু প্রতি বছরই অনেক বেড়ে চলছে, পরিসংখ্যান কিন্তু দিন দিন বাড়ছে। সেই ক্ষেত্রে নারীদের রেগুলার কোন ধরনের স্ক্যানিং করার প্রয়োজন আছে? রোগটা তো মেনলি হলো যে জরায়ুর মুখের ক্যান্সার, যেটা খুব কমন, যে সার্ভাইকাল কার্সিনোমা, সেটার জন্য প্যাপসমিয়ার, তারপরে আমরা কল্পোস্কোপি, এগুলা তো এইচপিভি ডিএনএ ভাইরাস এগুলা করা হয়। আর এমনিতে গ্রামেগঞ্জে যেখানে হলে শুধুমাত্র যে ইন্সপেকশন ভায়া যেটা করি আমরা, সেটা দিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে ওরা রেফার করে উপজেলায় অথবা ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে, সেখানে ব্যবস্থা আছে। যে আর যেহেতু আমাদের দেশের হেলথ সিস্টেমের মধ্যে আমাদের হেলথ কেয়ার যে 6 মান্থলি 1 ইয়ারলি যে সেটা ব্যবস্থা নাই, সেজন্য যখনই যে কোনো মা আমাদের কাছে আসে গাইনোকোলজিস্টের কাছে, আমরা সাধারণত প্যাপসমিয়ার তো অ্যাডভাইস করি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে যদি থেকে থাকে, তারপরে তাদেরকে ফলো আপ কবে করতে হবে বা ভ্যাকসিন দিতে হবে কিনা, ভ্যাকসিনের উপকারিতা কি, কাদেরকে দিতে হবে, তার মেয়েরা আছে কিনা, বিয়ের আগে কতটুকু ডোজ দিতে হবে, এগুলো সব আমরা আসলে বলে দিই। যে ভ্যাকসিনের কথা যেহেতু আসছে ম্যাডাম, আপনার কাছ থেকে একটু ভ্যাকসিনের ব্যাপারে জেনে নিতেই চাই যে কোন কোন ভ্যাকসিন হচ্ছে একজন মেয়ের দেওয়া একদম অত্যাবশ্যক। সার্ভাইকাল কার্সিনোমার জন্য তো এটা দিতে হবে, আর ইপিআই এর যে ডোজগুলো আছে, টিটেনাস ইনজেকশনের গুলা 5টা ডোজ, লাইফ লং ইমিউনিটি দিয়ে এই ডোজগুলো দিতে হবে। আর সার্ভাইকাল ক্যান্সারের মধ্যে হলো 9 থেকে 15 বছর মধ্যে যদি হয় 2টা ডোজ দিতে হয়, 15 বছরের বেশি হলে 3টা দিতে হয়। যে আমি সর্বশেষ একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা হচ্ছে রোজায় নারীর দীর্ঘমেয়াদী রোগের ব্যবস্থাপনা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। দর্শকদের উদ্দেশ্যে আপনি কি কি পরামর্শ দিবেন এই রোজায়, সর্বশেষ একটা সারমর্ম আপনার কাছ থেকে দর্শকদের জন্য একটু জানতে চাই। ধন্যবাদ। সাধারণত রোজায় মায়েরা নিজেদেরকে না ডিপ্রাইভ করে ফ্যামিলির সবাইকে খাওয়াতে চায়, কিন্তু মা যদি সুস্থ না থাকে তাহলে সংসারটা কিন্তু ঠিক থাকে না। সেই জন্য মাকেও খেতে হবে, সুস্থ থাকতে হবে, সবার সাথে সাথে নিজেকেও খেতে হবে। ডিম, দুধ এগুলো তো খেতে হবে, পানি খেতে হবে প্রচুর, একটু রেস্টেরও প্রয়োজন আছে। সেই জন্য শুধু নিজেকে উজাড় করে দিলে হবে না, নিজের দিকেও খেয়াল রাখতে হবে। রোজায় আরও বেশি একটু খেয়াল রাখতে হবে। আর ভাজাপুরিগুলো একটু কম খেতে হবে, কম দিতে হবে। আর কেউ যদি ডায়াবেটিস রোগী থাকে, প্রেশার রোগী থাকে, যেমন গরুর মাংস, খাসি মাংস, এগুলো একটু অ্যাভয়েড করলে বা টেবিলে না দেওয়াই ভালো। খুব চমৎকারভাবে আজ কিন্তু আপনি আলোচনা করলেন যে নারীর স্বাস্থ্য নিয়ে যে আমাদের কথা বলা দরকার, সতর্কতা আসলে কতটুকু জরুরি, এবং এই বিষয়ে আপনারাও হচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল কিন্তু কাজ করে যাচ্ছেন। আপনাদের যে বিভাগগুলো আছে খুব সুন্দর, অত্যাধুনিক, তা নিয়ে আমরা আজ আলোচনা করলাম, এবং আশা করছি যে যারা আজ আমাদের শুনছেন তারা, আপনি খুব লাস্টে একটা কথা বললেন যে আমাদের যে মায়েরা তারা কিন্তু উজাড় করে দেন নিজেকে পরিবারের জন্য, যে ইফতারের টেবিলে হচ্ছে পরিবারে কে কী খেতে পছন্দ করে তার সেই প্রিয় খাবারটা কিন্তু সেই টেবিলে তিনি রাখেন, কিন্তু নিজের জন্য আসলে যেটা প্রয়োজন সেটা কিন্তু দিন শেষে তিনি ভুলে যান। অবশ্যই একটা স্বাস্থ্যকর খাবার আমাদের প্রয়োজন, এবং রোজার মাসটা শুধুমাত্র ভাজা পোড়া দিয়ে খেলে এটা শরীরের জন্য যতটুকু ক্ষতিকর, ঠিক তেমনই কিন্তু এখানে আমাদের সৃষ্টিকর্তা যিনি রয়েছেন তিনিও কিন্তু বলেছেন যে খাবার অতটুকুই খাওয়া উচিত যতটুকু শরীরের প্রয়োজন এবং উপকারী। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। দেখা হবে আগামীকাল।